আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যে টপিকসটা নিয়ে ডিসকাশন করতেছিলাম, যদি আপনাদের একটু মনে থাকে তাহলে হয়তো মনে আছে। আমরা লাস্ট ক্লাসে যে ডিভাইসটা নিয়ে ডিসকাশন করতেছিলাম সেটা ছিল পেসমেকার। আচ্ছা, কেউ যদি আমাকে একটু মনে করে বলতে পারেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ পেসমেকার। পেসমেকার কি করতো? যদি আমাদের হার্টের স্পিড স্লো হয়ে যায় অথবা কোনো হার্টের মধ্যে অ্যাবসেন্ট থাকে হার্ট পালস, তখন স্লো বা আমার হার্ট পালস অ্যাবসেন্ট থাকলে সেগুলোকে রিপ্লেস করার জন্য স্টিমুলেশন দেওয়া, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেসমেকারের মেইন কাজ। তার মানে আমাদের যে এসএ নোড আছে সেটার যে আপনার নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল হয়, সেই নার্ভাস সিস্টেম যদি প্রপারলি কাজ না করে বা এসএ নোড যদি প্রপারলি কাজ না করে, সেটার বদলে আমরা কি করতে পারি, এক্সটার্নাল একটা স্টিমুলেই দিয়ে বা এক্সটার্নাল স্টিমুলেশন দিয়ে আমরা হার্টটাকে যদি অ্যাক্টিভ রাখতে চাই, তখনই আসলে আমাদের কি লাগে, আমাদের পেসমেকার লাগে। ওকে, তো পেসমেকারের আমাদের যে কারেন্ট পালসটা দরকার সেটা কিন্তু জাস্ট স্টিমুলেই দেওয়া, এবং সেটার কাজ হচ্ছে আমাদের আসলে কি করা, আমাদের হার্টের মধ্যে কোনো যদি হার্টের যদি স্লো হয়ে যায় বা হার্টে কোনো বিট যদি মিস হয়, তখন পেসমেকার ইউজ করা হয়। আচ্ছা, আজকে আমরা যেটা ডিসকাস করবো, লাস্ট ক্লাসেও যেটা হালকা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে ডিফিব্রিলেটর। আচ্ছা, ডিফিব্রিলেটর এই নামটা আসলে আসলে কোথা থেকে আমরা দেখে বুঝতে পারতেছি, ডিফিব্রিলেশন। তার মানে যখনই আমার হার্টের মধ্যে ফিব্রিলেশন প্রবলেমটা হবে, ফিব্রিলেশন প্রবলেম, ফিব্রিলেশন মানে কি, ফিব্রিলেশন মানেই হচ্ছে হার্টের নর্মাল যে ছন্দটা আছে বা নর্মাল যে সিনক্রোনিজমটা আছে সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে ফিব্রিলেশন প্রবলেম। তার মানে হার্ট যদি তার নর্মাল রিদমটা হারায় ফেলে, এই নর্মাল রিদমটা হারায় ফেললে তখন হার্টটাকে আর্টিফিশিয়ালি স্টার্ট দেওয়া বা আমরা বলতে পারি আর্টিফিশিয়াল রিদমে ফেরানোর চেষ্টা করাটাকে, সেটাকে বলা হচ্ছে কি, ডিফিব্রিলেশন। এবং যে ডিভাইস দিয়ে আমরা এই কাজটা করতেছি সেটাকে বলা হচ্ছে ডিফিব্রিলেটর। তাহলে ফাংশন কিন্তু অনেক ডিফারেন্স। পেসমেকার হচ্ছে স্লো বা অ্যাবসেন্ট হয়ে স্টিমুলেশন দেওয়া, আর ডিফিব্রিলেটর হচ্ছে রিদমে যদি হারায় যায়, ছন্দই যদি হারায় যায়, হার্টের সকল সিগন্যালে যদি হারায় যায়, সেই সিগন্যালটাকে আনার কাজ হচ্ছে আমার ডিফিব্রিলেটরের কাজ। তার মানে ফিব্রিলেশন হইলে সেটাকে রিমুভ করাটাই হচ্ছে ডিফিব্রিলেটরের কাজ। তার মানে এটা কিন্তু কার্ডিয়াক আপনার বিশাল, আমরা যে বললে যে কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে ফিব্রিলেশনের কারণে, সেই কার্ডিয়াক ডেথটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার রেস্কিউ করতেছে বা ডেথ থেকে কিন্তু মানুষকে বাঁচাচ্ছে এই ডিফিব্রিলেটর। তো এই যে ডিফিব্রিলেটর আছে, ডিপেন্ডিং আপন সিচুয়েশন এই ডিফিব্রিলেটর কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস হয়, এবং এটা কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করবো। ফার্স্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিব্রিলেশন? ফিব্রিলেশন মানেই হচ্ছে আমাদের হার্টের যে নর্মাল সিনক্রোনিজম আছে সেটা হারিয়ে যাওয়া। তার মানে ইরেগুলার এবং আমাদের রিদমের বাইরে কোনো সিগন্যাল যদি আসে বা রিদম যদি নষ্ট হয়ে যায়, তখনই যে প্রবলেমটা হয় সেটাকেই ফিব্রিলেশন বলে। এবং ফিব্রিলেশনটা অ্যাট্রিয়া বা ভেন্ট্রিকল দুই জায়গাতে হতে পারে। অ্যাট্রিয়া হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর ভেন্ট্রিকল হলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলা হয়। আচ্ছা, তো আমাদের যে অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকল আছে, আমরা জানি অ্যাট্রিয়ার মধ্যে ফিব্রিলেশন হলে সেই প্রবলেমটা আসলে ততটা সিভিয়ার হয় না, কারণ আমাদের ভেন্ট্রিকল যেটা আছে সেটা বেসিক্যালি তখন কাজ করে, এবং ভেন্ট্রিকল কাজ করলেও তখন আমাদের আসলে ব্লাড ফ্লোটা কন্টিনিউ থাকে। কিন্তু অবশ্যই এটাও একটা প্রবলেম, এবং এটাকেও দূর করার জন্য মেডিকেশন এবং প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়। কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের যেটা সমস্যা সেটা হচ্ছে এটা থেকে, ভেন্ট্রিকল থেকে যেহেতু আমাদের হোল বডিতে আসলে ব্লাড যায়, তাহলে যখনই ভেন্ট্রিকল কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের বডিতে কিন্তু ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। তার মানে আমাদের বডির প্রত্যেকটা অর্গানে কিন্তু অক্সিজেন স্যাচুরেটেড বা আমরা বলতে পারি অক্সিজেনের সমৃদ্ধ ব্লাড গুলা কমে যায়। তার কারণে আমাদের অর্গান গুলা তখন আস্তে আস্তে কি হতে থাকে, ডিসেবল হতে থাকে, এবং তার করসপন্ডিং ডেথ ক্রিয়েট হয়। তো এই যে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আছে, এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনটা হলে আসলে কার্ডিয়াক অ্যারেস্টের মাধ্যমে ডেথ হয়ে যায়। তো এইটার জন্য আসলে এটা হওয়ার সাথে সাথে উইদিন আমরা 10 to 8 মিনিটস এর মধ্যে আসলে যেটা করতে হয়, ডিফিব্রিলেশন করতে হয় এবং সিপিআর করতে হয়, আদারওয়াইজ আসলে ক্রিয়েট হতে পারে। তো ডিফিব্রিলেশন আসলে খুবই ইম্পর্টেন্ট প্রসেস, এবং এটা তখনই ইউজ করা হচ্ছে যখন আমার হার্ট তার নর্মাল রিদম হারায় ফেলতেছে। এটা অলওয়েজ মাথায় রাখবেন, রিদম হারায় ফেললে, পুরো হার্টের সিনক্রোনিজমে হারায় গেলে
তখনই আসলে ইউজ করা হচ্ছে ডিফিব্রিলেশন। আর পেসমেকার কিন্তু ছিল স্টিমুলেশন দেওয়া। আচ্ছা, তো এই যে ডিফিব্রিলেশনটা আছে, এই ডিফিব্রিলেশনটার বা এই ধরনের ডিভাইসটা কিরকম হয়? এটা আসলে অনেক বড় একটা ডিভাইস, এবং এই ডিভাইসটা আসলে যেটা করা হয় সেটা হচ্ছে ট্যাকিয়ারিথমিয়া বা আপনার অন্যরকম প্রবলেম যদি ক্রিয়েট হয়, বা হার্টের মধ্যে যদি আপনার যদি আমরা বলতে পারি যে হিউজ অ্যামাউন্ট অফ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়েছে, তখন এই ধরনের বড় ডিভাইসের মাধ্যমে এক্সটার্নালি আসলে আপনার হার্টের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করা যায়, এবং এটা আসলে অনেক বড় ডিভাইস যেটার মধ্যে থেকে আসলে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আসলে সাপ্লাই করা হয়। তো এই যে আপনার ডিফিব্রিলেটরটা আছে, এটা যদি আপনার এক্সটার্নালি থাকে, তখন সেটা তো আসলে এক্সটার্নাল ডিফিব্রিলেটর অনেক বড় একটা ডিভাইস, যেটার মধ্যে আপনার একটা 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 পার্ট দিয়ে আপনার পালসটা ক্রিয়েট করা হচ্ছে, আর একটা ইলেকট্রোড দিয়ে চেস্টের মধ্যে সাপ্লাই দেওয়া হয়। আর অবশ্যই সবচেয়ে পপুলার যেটা, অ্যাকচুয়ালি দুইটাই পপুলার, কিন্তু সবচেয়ে স্পোর্টস বা স্পোর্টস ম্যানদের মধ্যে রিসেন্টলি যেটা আপনি আপনারা নিউজের মাধ্যমে হয়তো দেখছেন, আমি লাস্ট ক্লাসে বলছিলাম, সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে ইন্টারনাল ডিফিব্রিলেটর এখন কমনলি আসলে ইউজ করা হচ্ছে। এবং এটার আরেকটা নাম হচ্ছে আইসিডি বা ইন্টারনাল কার্ডিওভার্সন ডিফিব্রিলেটর, যেটা বেসিক্যালি আমাদের বডির ভিতরে প্লেস করে দেখা হয়, জাস্ট লাইক আপনার পেসমেকার মতোই বডির ভিতরে প্লেস করা থাকে, ফাংশনটা ডিফারেন্ট। এটা আসলে হার্ট যাদের দেখা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা হার্টের রিদমটা নরমালি আসতেছে না, যে কোনো সময় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, এই সকল মানুষের মধ্যে আসলে দেখা যায় এরকম আইসিডি প্লেস করা হয়। এবং এই আইসিডি গুলা বেসিক্যালি আপনার যেটা করে পালস দিয়ে দিয়ে হার্টটাকে, যদি হার্ট ছন্দ হারায় ফেলে, রিদম হারায় ফেলে, সেটাকে আবার ব্যাক করানোর চেষ্টা করা হয়। তার মানে এগুলো আসলে জাস্ট লাইক পেস মেকার আপনার বডির ভিতরে প্লেস থাকে, এবং এটার মধ্যে একটা পালস জেনারেটর থাকে, যেটা আপনার কলার বোনের নিচে, স্কিনের নিচে প্লেস করা থাকে। এটা ছোট্ট একটা ক্রেডিট কার্ডের মতো, বা আমরা বলতে একটা মোবাইল ডিভাইসের মতো ছোট্ট একটা ডিভাইস। আর একটা ইলেকট্রোড, দুইটা ইলেকট্রোড অ্যাকচুয়ালি আমাদের ভেন্ট্রিকলের মধ্যে গিয়ে সেটা কি করে, সেটা এই যে আমাদের যেটা আমরা আইসিডি বললাম, সেই আইসিডিটা বেসিক্যালি দেখতে কিরকম, আমরা তো এটাই বললাম, এটা আমাদের কলার নিচে এখানে প্লেস করা থাকে। আর হচ্ছে এটার মধ্যে একটা লিড থাকে, যে লিডটা বেসিক্যালি যেটা করে এখানের মধ্যে হার্টটাকে পালস কারেন্ট দিয়ে হার্টটাকে রিগেইন করার চেষ্টা করা হয়। তো এই আইসিডিটা বডির ভিতরে থাকে, এবং আমাদের বাইরে থেকে যদি আর্টিফিশিয়ালি আমরা এটা দিতে চাই, তখন এক্সটার্নাল ক্ষেত্রে একটা বিশাল ডিভাইস থাকে, এবং সেটার সাথে সাথে এই ডিভাইসটা মেইনলি আমাদের ক্যাপাসিটরটা চার্জের জন্য, চার্জ রিচার্জের মতো করে কাজ করে, বা আমাদের কারেন্ট যেটা দরকার সাপ্লাই করা, সেটা এনার্জি যেটা আছে সেই এনার্জি স্টোরেজের জন্য কাজ করে। তো অবশ্যই দুইটার মধ্যে কারেন্টের ডিফারেন্স একটা অবশ্যই আছে, আপনি বুঝতে পারতেছেন। এক্সটার্নালিটা আসলে যখন আপনার একটা মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন তাকে ব্যাক করার জন্য, রিগেইন করার জন্য ইউজ করা হয়। আর আইসিডি কনস্ট্যান্ট থাকে, এ আসলে হার্টটাকে রিদম হারায় ফেললে সাথে সাথে পাস দিয়ে আবার ব্যাক করার জন্য চেষ্টা করে। তো দুইটার মধ্যে কারেন্টের ডিফারেন্স আছে, এবং পারপাসেও হালকা অবশ্যই ডিফারেন্স আছে। তো আমরা যদি এবার একটু দেখার চেষ্টা করি ইন্টারনাল ডিফিব্রিলেটরটা বেসিক্যালি কাদের বডিতে ইউজ করা হচ্ছে। অ্যাকচুয়ালি ইমপ্ল্যান্টেড অবস্থায় যেহেতু এটা থাকে, তার মানে সার্জিক্যাল ওয়েতে আসলে এটা প্লেস করা হয়। এবং এটার মধ্যেও আসলে জাস্ট লাইক পেসমেকার একটা পাওয়ার জেনারেটর থাকে আর লিড থাকে। তো এই পাওয়ার জেনারেটর এবং লিড যেটা করে সেটা হচ্ছে আপনার অলওয়েজ দেখতে থাকে হার্টের রেটটা। যদি হার্টের রেটটা নর্মাল থাকে কোনো সমস্যা নেই, যদি দেখা যায় হার্টটার নর্মাল রিদমের বাইরে চলে গেছে, তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ডেথ যেটা হতে পারতো, সেটা সে অ্যাভয়েড করার জন্য তখন সে সিগন্যাল দিয়ে হার্টটাকে আবার রিগেইন করার চেষ্টা করা হয়। তো এটা আসলে কমনলি এখন অনেক আপনারা হয়তো বা অনেকের মধ্যেই দেখছেন এটা প্লেস করা হচ্ছে। যেমন আপনারা জানেন নাকি, ফুটবল প্লেয়ার ছিল ব্লাইন্ড, ওনার মধ্যে আইসিডি প্লেস করা হয়েছিল। এরপর পরবর্তীতে এরিকসন আপনার ইউরোতেও আসলে ওনাকেও কার্ডিয়াক অ্যারেস্টের পর আইসিডি প্লেস করা হয়েছে। তো এটা ছাড়াও আমাদের আশেপাশে অনেকের মধ্যে আসলে আইসিডি প্লেস করা থাকে। তো যেগুলো আসলে দেখা যায় যাদের হার্টের রিদম হারা যায়, তাদের মধ্যে এই ধরনের আইসিডি ইউজ করা হয়। তো আপনি বলতে পারেন স্যার পেস মেকার তো অনেকের মধ্যে থাকে। তো পেস মেকার কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট। পেস মেকার হচ্ছে যাদের হার্ট রেট স্লো হয়ে গেছে, মিসিং হার্ট রেট আছে, তাদের ক্ষেত্রে নর্মালি পেসমেকারটা ইউজ করা হয়। আর ইন্টারনাল ডিফিব্রিলেটর কিন্তু বেসিক্যালি আরো সিভিয়ার, এটা হচ্ছে হার্টটা রিদমই নেই, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ডেথ হবে। ওকে, এই ধরনের ক্ষেত্রে আসলে ইন্টারনাল ডিফিব্রিলেটরটা ইউজ করা হচ্ছে। তো তো ইন্টারনাল ডিফিব্রিলেটর কিন্তু সার্জিক্যালি করে বডির মধ্যে প্লেস করা হয়। আর এক্সটার্নাল ডিফিব্রিলেটর যেটা, সেটা একটা ডিভাইস বাইরে থাকে, এবং সেই ডিভাইসের
মধ্যে ডিভাইস থেকে আসলে দুইটা আপনার ইলেকট্রোড বের হয় এবং সেই ইলেকট্রোড গুলোর মধ্যে দুইটা প্যাড থাকে, এবং এই প্যাড গুলা আপনার চেস্টে যখন কানেক্ট করা হয় তখন আপনার চেস্ট দিয়ে বা আপনার হার্টের ভিতর দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আসলে যায়। তারপরে ওখানে দুটো ইলেকট্রোডের মাধ্যমে আসলে কারেন্টটাকে ফ্লো করা হয় এবং এই কারেন্টটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট, এম্পিয়ার রেঞ্জে কারেন্ট, এবং সেটা যখন হার্টে যায় তখন হার্টটা রিগেইন বা ওয়ার্ক করার চেষ্টা করে। তো এই যে কনসেপ্টটা আছে আপনারা হয়তো মাথায় বুঝতে পারছেন যে মাথায় আপনার কোয়েশ্চেন চলতেছে যে আমি এই যে কাজটা কিভাবে করাবো। কনসেপ্টটা খুব সহজ। কনসেপ্টটা আসলে আমরা যদি একটু চিন্তা করি, মনে করেন একটা ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর বেসিক্যালি কি করে, এনার্জি স্টোর করে। তাহলে আপনি যদি ক্যাপাসিটরের মধ্যে ফার্স্টে চার্জ করে দেন তাহলে এটা ফার্স্টে এনার্জি স্টোর করে। ওকে, এবার আপনি সেই এনার্জিটা যদি একটা হার্টের মধ্যে দিয়ে ফ্লো করায় দেন তাহলে হার্টটা কি করবে, ক্যাপাসিটর যখন ডিসচার্জ করবে সেই কারেন্টটার পাথটা হার্ট দিয়ে যাবে এবং সেই পাথটা যেহেতু হার্ট হয়েছে তো সেই হার্টের মধ্যে তখন হিউজ একটা কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে কনসেপ্ট। এবং এই কনসেপ্টটার জন্য যে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, সেটা একটু দেখেন। এটার মধ্যে একটা পাওয়ার সাপ্লাই থাকে। তো ফার্স্টে যেটা করা হয়, এখানে একটা সুইচ থাকে। সুইচ দিয়ে আমি যখন এটাকে চার্জে রাখবো তখন ক্যাপাসিটরটা কি করবে, বা আমার যে ডিভাইসটা দিয়ে আমি এনার্জি স্টোর করতেছি সেটা এনার্জি স্টোর করবে। এবং এটার মধ্যে যদি চার্জ হয়ে যায় তাহলে আমি এটাকে অবশ্যই স্ট্যান্ড বাই রাখতে পারি। স্ট্যান্ড বাই রাখতে চাইলে আমি সুইচটাকে কোথায় কানেক্ট করে দিব, সুইচটাকে তখন আমরা এখানে কানেক্ট করে দিব। তার মানে এটা চার্জ হচ্ছে না, এটা ডিসচার্জ হচ্ছে না। আচ্ছা, এরপর আমরা যখন এটার চার্জিং শেষ এবং স্ট্যান্ড বাই আছে, আমার যদি কারো বডির মধ্যে দিয়ে বা হার্টের মধ্যে এটা ফ্লো করতে হয় তখন আমরা কি করব, এটাকে তখন ডিসচার্জ মোডে দিব। এবং ডিসচার্জ মোডে যখনই দিব তখনই বেসিক্যালি এনার্জি স্টোরেজ ডিভাইসটা, ক্যাপাসিটর মনে করেন, সেটা যখন আপনার বডি দিয়ে বা পেশেন্ট দিয়ে বডি দিয়ে কারেন্টটা ফ্লো করবে তখন এটার মধ্যে অবশ্যই কি হবে, এটা যখন আমি ফ্লো করবে তখন অবশ্যই পেশেন্টের মধ্যে কারেন্টটা ফ্লো করার কারণে পেশেন্টের হার্ট ব্যাক করতেও পারে, নাও করতে পারে। যদি দেখা যায় ব্যাক করছে তাহলে সেটা আমরা ইসিজি মনিটর দিয়ে অবশ্যই দেখতে পারবো এবং ইসিজি মনিটর দিয়ে দেখে আমরা বুঝতে পারবো যে এটা এটা কাজ করতেছে, মানে হার্টটা কি রিগেইন করছে কিনা কি করে নাই। কিন্তু যদি দেখা যায় যে না, হার্টটা ব্যাক করে নাই, তাহলে আবার দিতে হবে। তার মানে আবার দিতে গেলে আমাকে আবার কি করতে হবে, আবার ক্যাপাসিটরটাকে এনার্জির সাথে চার্জ করতে হবে এন্ড দেন ডিসচার্জ করতে হবে। তাহলে আপনি বুঝতেছেন, আমি যদি এখানে একটা ফিডব্যাক চিন্তা করি যে পেশেন্টের আমি ইসিজি দেখবো এবং সেটা দেখে আমি যদি দেখি ইসিজি ইজ ওকে তাহলে আমরা এটাকে আর পাল দেবো না। যদি ইসিজিটা পারফেক্ট না হয় তাহলে আমরা একটা নির্দিষ্ট টাইম ডিলে করে ওয়েট করে যে আসে নেই, তারপর আবার কি করবো, পেশেন্টের মধ্যে আবার এই আপনার কারেন্টটা ফ্লো করবে। তো বেসিক্যালি এই জিনিসটাই আসলে করা হয়। আপনারা হয়তো বা কমনলি দেখছেন বিভিন্ন মুভি, বা যদি কারো দুর্ভাগ্য হয়ে থাকে হয়তো বা বিভিন্ন কেসে আপনারা হসপিটালের ক্ষেত্রেও দেখছেন, ইমার্জেন্সিতে অনেক সময় দেখা যায় যে আপনার হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট, বা সিসিইউতে অনেক সময় দেখা যায় হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে আপনার ডিফিব্রিলেশন করে পেশেন্টের লাস্ট স্টেজে এই কাজটা করা হয়। তো এই জিনিসটা অনেক ভাবে করা যায়। অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি এই কাজটা করা হয়, আবার অনেক ক্ষেত্রে অটোমেটিক সার্কিটের মাধ্যমে অটোমেটিকলি এই কাজটাও করা হয়। তো তো হোয়াট এভার দ্য ওয়ে, মেইন কনসেপ্ট এটাই যে একটা এনার্জি স্টোরেজ ডিভাইস থাকবে যেটা আসলে এনার্জিটাকে স্টোর করবে। মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে এনার্জি স্টোরেজ ডিভাইসটা পেশেন্টের মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করবে। তো এনার্জি স্টোরেজ ডিভাইস বললেই আমরা আসলে বুঝি যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটর। তো আমরা ক্যাপাসিটর দিয়ে কিভাবে কাজ করা যায় সেটাই দেখার চেষ্টা করব। তো এখানের মধ্যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের একটা কনসেপ্ট দেখানো হচ্ছে। দেখেন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার কারণে অ্যাট্রিয়া তার নরমাল ছন্দ হারায় ফেলছে, এবং নরমাল ছন্দ হারায় ফেলা মানে রিদম টিদম সব হারায় গেছে। দেখেন এখানে ভেন্ট্রিকুলার সিগন্যালটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কোনো পি সিগন্যালের আপনার কোনো অস্তিত্ব নাই, তার মানে সিগন্যালটা পুরো নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আপনি যদি এটাকে আবার ব্যাক করা দিচ্ছেন তাহলে আপনি কি করবেন, আপনি অ্যাট্রিয়ার মধ্যে যদি এখন একটা শক দেন, হিউজ অ্যামাউন্ট অফ শক দেন, তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা রিগেইন করে আবার নরমাল হার্টবিটে চলে আসতে পারে। এই যে কনসেপ্টটা আছে, এই যে আপনার রিভার্সাল প্রসেসটা আছে, রিভার্সাল প্রসেস কেন বললাম, কারণ হচ্ছে আমরা জানি যে বেশি কারেন্ট দিলে হার্ট ফিব্রিলেশনে চলে যায়, আবার তার থেকেও বেশি কারেন্ট দিলে হার্ট ফিব্রিলেশন থেকে ব্যাক করে। তো এই জন্য রিভার্সাল বলতেছি। তো এই জন্যই দেখতে পাচ্ছেন ফিব্রিলেশন প্রবলেম হলে যখনই আপনি কার্ডিওভার্সন বা আপনি শক দিচ্ছেন সাথে সাথে হার্ট নরমাল অবস্থায় চলে আসতে পারে। তো এটা আপনি ইসিজি মনিটর থেকে দেখে বুঝতে পারবেন, এবং ইসিজি থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হার্টটা ব্যাক করে আসছে কি আসেনি। তো এই যে আমরা ফিডব্যাক সার্কিটটা ডিজাইন করছি, আমাদের কাজ কিন্তু এই ধরনের সার্কিট ডিজাইন করা যাতে আমাদের এই ধরনের ডিফিব্রিলেটর আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ডিফিব্রিলেটরটা আছে এটার কাজটাই তো হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আপনার বডির মধ্যে দিয়ে ফ্লো করা যাতে তার ফিব্রিলেশন প্রবলেমটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে ফিব্রিলেশন প্রবলেমটা ঠিক করার জন্য যে ডিভাইসটা আছে, একসময় ওয়ান্স আপন এ টাইম এখানে এসি ডিফিব্রিলেটর ইউজ করা হতো। তার মানে এসি সিগন্যাল দেওয়া হতো এবং এসি সিগন্যাল দিয়ে আসলে আপনার
ফিব্রিলেশন প্রবলেমটাকে রিমুভ করার চেষ্টা করা হতো। কিন্তু এটার সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে এসি সিগন্যাল দিলে যেটা হয়, এটার যে নেগেটিভ পার্টটা আছে এই নেগেটিভ পার্টটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে, এবং এই নেগেটিভ পার্টটার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার যে আমাদের আমরা যদি একটু চিন্তা করি, আমাদের যে পজিটিভ সিগন্যাল গুলো আছে এই নেগেটিভ পার্টের কারণে দেখা যায় আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটাকে ঠিক করতে যাইতেছি, এটা তো একটা পজিটিভ সিগন্যাল, ঠিক না? তো অ্যাট্রিয়াল সিগন্যালটা কিন্তু পজিটিভ সিগন্যাল, তো আমি নেগেটিভ পার্টটার কারণে পজিটিভ সিগন্যালটা অনেক সময় ঠিক হয় না, তারপর তার কারণে দেখা যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা এটা অনেক সময় ঠিক হয় না, এবং এটা ঠিক না হয়ে উল্টা অনেক সময় কি হয় যে এই সিগন্যালটা যেহেতু মাইনাস পার্ট আছে, মাইনাসটা এখানে পজিটিভ সিগন্যাল গুলোকে নষ্ট করে দিয়ে উল্টা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ক্রিয়েট করে দেয়। এবং যেহেতু এটা নেগেটিভ পার্ট ছিল এবং নেগেটিভ পার্টটা এই পজিটিভ আমার সিগন্যাল গুলাকে ঠিক করতে পারতো না, তার কারণে অনেক সময় অনেকবার এটাকে ট্রাই করে এটা এটাকে আসলে ব্যাক করানো হতো বা এটা দিয়ে কাজ করানো হতো। তো এই যে বারবার ইউজ করতে হতো এবং এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে ঠিক করতে পারতেছে না, কেন ঠিক করতে পারতেছে না? কারণ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কাজটা কিন্তু পজিটিভ সিগন্যাল, আর এখানে মধ্যে সিগন্যাল কিন্তু নেগেটিভ সিগন্যাল থাকার কারণে এটা ঠিক হতে পারে না। তো এই প্রবলেম গুলা দূর করার জন্য আপনি বুঝতেছেন যে নেগেটিভ সিগন্যাল থাকলে যেহেতু আপনি ঠিক করতে পারতেছেন না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি তাহলে নেগেটিভ পার্টটা দিবেনই না, আপনি শুধু পজিটিভ পার্টটাই দিবেন। অ্যাকচুয়ালি এটাই করা হয়েছে 1960s এর পর থেকে। বেসিক্যালি যখন বোঝা হয়েছে যে এটা নেগেটিভ পার্টে অ্যাকচুয়ালি প্রবলেমটা ক্রিয়েট করতেছে, তারপর থেকে যেটা ইউজ করা হয় ডিফিব্রিলেটর হিসেবে, যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিসি ডিফিব্রিলেটর। তার মানে 1950 পর থেকে বেসিক্যালি ডিফিব্রিলেটর হিসেবে ইউজ করা হয় ডিসি ডিফিব্রিলেটর। এবং এই যে ডিসি ডিফিব্রিলেটর আছে এগুলার তাহলে আমরা বুঝতে পারতেছি এটার আউটপুটটা তাহলে কি হবে, ডিসি ভ্যালু হবে। তো এই ডিসি ভ্যালুটার উপর বেস করে এটা কারেন্টের ভ্যালু এবং ভোল্টেজের ভ্যালু এবং টাইম, তিনটা জিনিস আছে এনার্জি যদি চিন্তা করি। তো এটার বেসিক্যালি টোটাল এনার্জিটা কিভাবে ফ্লো করে বা এনার্জিটা কিভাবে সাপ্লাই করে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। এই যে ডিসি ডিফিব্রিলেটর আছে এটা আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায় ডিপেন্ডিং আপন আউটপুট ওয়েভ শেপ। তার মানে আপনি আউটপুট সিগন্যালটা দিবেন, ডিসি আউটপুটটাই দিবেন, সেটা কি ধরনের ওয়েভ শেপ দিবেন এবং সেটার উপর বেস করে এটা অনেকগুলো ভাগ আছে। এখন আপনি বলতে পারেন স্যার ওয়েভ শেপ গুলো কিসের উপর বেস করে? ওয়েভ শেপ গুলো আসলে ডিফারেন্ট টাইপ অফ পেশেন্টের জন্য ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল দিতে হয় বা ডিফারেন্ট টাইপ অফ সিগন্যাল আসলে লাগে। তো সেই হিসেবে আসলে ডিফারেন্ট টাইপ অফ ওয়েভ শেপ আছে। তো আমরা সেটা দেখবো কিরকম কিরকম ওয়েভ শেপ আছে এবং সেটা কিভাবে ডিজাইন করা যায়। যেমন দেখেন, ফার্স্ট যে ডিফিব্রিলেটরটা সবচেয়ে কমন পপুলার সেটা হচ্ছে লন টাইপ ডিসি ডিফিব্রিলেটর। এই লন টাইপ ডিসি ডিফিব্রিলেটরের ক্ষেত্রে আপনার কারেন্টের যে ভ্যালুটা হয় অ্যাপ্রক্সিমেটলি 20 অ্যাম্পিয়ারের মতো, আর ভোল্টেজটা দেখেন ভোল্টেজটাও অ্যাপ্রক্সিমেটলি 3 to 6 কিলো ভোল্টের মতো হয়, এবং টাইম ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেটলি 10 মিলি সেকেন্ডের মতো করে দেওয়া হয়। তো সেটা আমরা ডিসকাস করবো কিছুক্ষণের মধ্যে। এরপর যেটা আছে সেটা হচ্ছে মনোপালস। লন আর মনোপালসের মধ্যে পার্থক্য শুধু এক জায়গায়, লনটা আসলে আপনার অনেকটা এসি, হ্যাঁ ডিসি ডিফিব্রিলেটরের মধ্যে অনেকটা এসি আছে। তো আপনি যদি কোনো ক্ষেত্রে দেখেন যে এসি বা নেগেটিভ পার্টটা দিয়ে আপনাকে ডিফিব্রিলেশন করতে হবে, তখন আপনি লন টাইপ ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার নেগেটিভ পার্টটার জন্য আমার উল্টা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তো ঠিকই হবে না, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যেতে পারে, তার মানে আপনি শুধুমাত্র পজিটিভ পালসে দিবেন, তখন আপনি আসলে লনের মডিফাইড যে ভার্সনটা আছে সেটা হচ্ছে মনোপালস। তো মনোপালস আসলে লন আর সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এটার মধ্যে দুইটা সাইকেল থাকে, এটার মধ্যে একটা সাইকেল থাকে। তো এটা আমরা দেখবো কিভাবে করে। তো এটার মধ্যেও কিন্তু কারেন্টের ভ্যালুটা 20 অ্যাম্পিয়ার আর ভোল্টেজটা 3 to 6 কিলোভোল্ট আর টাইমটা আগের মধ্যে 10 মিলি সেকেন্ড থাকবে। এরপর ডিসিপি যে ডিফিব্রিলেটরটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্যাপার ডিলে। আর ট্যাপার ডিলেটা একটু ডিফারেন্ট টাইপ অফ কনসেপ্ট আমরা দেখবো। এটার মধ্যে যেটা করা হচ্ছে আগে আমরা ভোল্টেজ দিতাম 3 to 6 কিলোভোল্ট, তো এটার মধ্যে যেটা করা হয় ভোল্টেজটাকে কমায় আনা হয়। তার মানে আমরা আউটপুটের ভোল্টেজটাকে কমায় আনলাম। তো আউটপুটে ভোল্টেজ কমায় আনলাম, আমার এনার্জিটা তো আসলে ডিসিপেট করতে হবে। তো আমরা জানি এনার্জি যদি আমি এক জায়গায় যদি আমি ভোল্টেজটা যদি কমাই, ঠিক আছে, তাহলে আমাদের এখানের মধ্যে টোটাল কি থাকবে এনার্জিতে? আমরা যদি এনার্জি বলি, এনার্জি ইকুয়াল টু কি বা ওয়ার্ক বলে ডব্লিউ ইকুয়াল টু পিটি, ঠিক না? তার মানে ভোল্টেজ কারেন্ট ইনটু টাইম। তাহলে আপনি একটা এনার্জিটা যদি আপনি বেশি রাখতে চান তাহলে দেখেন আপনি ভোল্টেজটা কমায় দিলে আরেকটা প্যারামিটার বাড়াই দিতে হবে। আমরা প্রত্যেক ক্ষেত্রে কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখছি 20 অ্যাম্পিয়ার, তাহলে টাইমটা আমরা কি করতে পারি? বাড়াই দিতে পারি। তো এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য বা কি পরিমাণ আমি আর্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবো সেই এনার্জিটা আমরা ফিক্স রেখে আমরা কি করতে পারি, যেহেতু আমি ভোল্টেজটা কমাই দিলাম কারেন্টটা বাড়াই দিলাম, এটা হচ্ছে ট্যাপার দিলে। আর ট্রাপিজয়েডালের ক্ষেত্রে আমার ওয়েভফর্মটা ট্রাপিজয়েডের মধ্যে দেখতে হয়, ওইখানেও ভোল্টেজটা কমাই দেওয়া হয়, টাইমটাকে বাড়াই দেওয়া হয়।
এভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট সিগন্যাল আসলে ক্রিয়েট করা হয় বা ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাকশনের উপর বেস করে সার্কিট আসলে ডিজাইন করা হয়। তো এখানে আমরা যে সার্কিটটা দেখতেছি সেটা হচ্ছে নরমাল একটা ডিফিব্রিলেটর সার্কিট। কনসেপ্টটা দেখেন, এই যে নরমাল ডিফিব্রিলেটর সার্কিটটা দেখতেছি, এটা আসলে কিভাবে কাজ করতেছে দেখেন। আমাদের একটা লাইন থেকে আমরা আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেপ, যে পরিমাণ ভোল্টেজটা দরকার সেটা আমরা ট্যাপ টাইপের ট্রান্সফরমার দিয়ে আনতে পারি। মনে করেন আপনার দরকার 220 ভোল্টের থেকে আপনার দরকার মনে করেন কিলোভোল্ট, তাহলে আপনি এখানে ট্রান্সফরমারটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করবেন। তো কতটুকু আপনার স্টেপ আপ দরকার সেটা আপনি ট্যাপ করে করে আপনি ডিজাইন করতে পারেন। তো এখানের মধ্যে একটা ট্যাপ ভেরিয়েবল ইউজ করা হয় এবং স্টেপ করা হয়। তো আপনি যে ডিজায়ার্ড ভোল্টেজ পেলেন সেই ভোল্টেজের জন্য আপনি যদি ক্যাপাসিটরটাকে চার্জ করতে চান, তাহলে আমরা জানি ক্যাপাসিটর চার্জ করার জন্য শুধু পজিটিভ সাইকেলটাই লাগবে। একটা ডায়োড দিয়ে দিলাম, তাহলে ক্যাপাসিটরটা চার্জ হবে। ক্যাপাসিটর যদি চার্জ হয় 1 নম্বর পয়েন্টে, ডান। এবার বলেন ক্যাপাসিটর যখন আমি ডিসচার্জ করতে যাব তখন এখানে আমাদের সার্কিট যেটা আসছে সেখানে কি আছে, এলসি সার্কিট। এলসি আসা মানে আপনারা তো 4-2 পাওয়ার ইলেকট্রনিক্স পড়তেছেন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন। এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন মানে কি, সাইনোসয়েডাল সিগন্যাল। তার মানে আমার আউটপুটটা বেসিক্যালি যেটা থাকবে সেটা একটা পজিটিভ পার্ট থাকবে এবং একটা নেগেটিভ পার্ট থাকবে। এবং এই নেগেটিভ পার্টটা থাকে দেখে এই সিগন্যালটা ডিসি সিগন্যাল, কিন্তু মানে আমি ডিসি সাপ্লাই ইউজ করছি কিন্তু আমার আউটপুটে কিন্তু একটা নেগেটিভ পোর্শন থাকে। এবং এটাই হচ্ছে লং টাইপের আপনার ডিফিব্রিলেটরের সার্কিট। তো এখানের মধ্যে যখন আপনি ক্যাপাসিটরটা দিবেন, ক্যাপাসিটরটা যেহেতু এলসি সার্কিট হয়ে আপনার বডিতে যাবে, তো আপনার আউটপুটের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পোর্শন থাকবে। তো আপনার রিকোয়ার্ড যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজের উপর বেস করে আপনি সার্কিটটা ক্রিয়েট দিয়ে আপনি আউটপুটটা ক্রিয়েট করবেন। তো এখানের মধ্যে কারেন্টের ভ্যালুটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 20 অ্যাম্পিয়ারে থাকবে, কিন্তু ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি কি হবে, 3 to 6 কিলো ভোল্টের মতো হবে। তো এটা কত ভোল্টেজ আপনি দিচ্ছেন সেটা ডিপেন্ড করছে, সেটার উপর বেস করে আপনি স্টেপ আপ ট্রান্সফরমারের ট্যাপিংটা সেট করবেন। ওকে, এখন কথাটা হচ্ছে আমি লং তো এটা ডিজাইন করছি, এখন আমি যদি আপনাকে মনোপালস বলতাম তাহলে আপনি কি করতেন বলেন তো? জাস্ট এই সার্কিটে মনোপালস আমার কি করতে হইতো, এই নেগেটিভ পার্টটা বাদ দিতে হতো। নেগেটিভ পার্টটা বাদ কিভাবে দিতে পারি কেউ একটু বলেন তো প্লিজ। ইন্ডাক্টর। ভেরি গুড, এই যে ইন্ডাক্টর আছে এটাকে আমরা যদি রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স দিয়ে চেঞ্জ করে দেই তাহলে যে সার্কিট হয়ে যাবে সেটাই হচ্ছে মনোপালস। তো বেসিক্যালি এই দুটো সার্কিটই সবচেয়ে বেশি পপুলার, লন আর মনোপালস। এটা সার্কিটে আমরা দেখলাম যেখানে মধ্যে আসলে যেটা করা হয়, আমার ক্যাপাসিটরটাকে চার্জ করা হয় 1 নম্বর পয়েন্ট থেকে এবং আমরা ক্যাপাসিটরটাকে 2 নম্বর পয়েন্টে নিয়ে ডিসচার্জ করে দিতে পারি। এখন এই যে আমরা সার্কিটটা দেখলাম, এই যে লং ওয়েভ ফর্ম বা লং টাইপের সিগন্যাল, তো এই সিগন্যালটা দেখতে কিরকম হবে শেপটা, এটার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 20 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে এবং যদি 3 কিলো ভোল্ট ভোল্টেজ দেই এটার ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি 20 ভোল্ট 3 কিলো ভোল্ট ভোল্টেজ থাকবে। আর এটা যে টাইম ডিউরেশনটা আমরা টোটাল টাইম বলছিলাম 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ডের মধ্যে 5 মিলি সেকেন্ড পজিটিভ এবং 5 মিলি সেকেন্ড নেগেটিভ, এবং নেগেটিভ পোর্শনের ভ্যালুটা অনেক কম হবে। এবং এই যে পার্টটা আসছে এটা আসলে শুধুমাত্র কিসের জন্য আসছে আমরা জানি, আমাদের ইন্ডাক্টরের কারণে অ্যাকচুয়ালি এটা আসে। তো ইন্ডাক্টর কারণ মানে আমাদের যখন পজিটিভ শেষ হয়ে যায় তখন ইন্ডাক্টর কারেন্ট ফ্লো করে, সেই জন্য আসলে এই পার্টটা আসে। তো এইটার যে অবস্থাটা, এইটার যে আউটপুটটা যদি আমার দেখা যায় যে আমি নেগেটিভ পোর্শনটা আমার দরকার বা নেগেটিভ পোর্শন দিয়ে আমরা বেটার আউটপুট বা বেটার ফিব্রিলেশন করতে পারবো যে কোনো মেশিনের ক্ষেত্রে, তখন আসলে এই লং টাইপেরটা ইউজ করা হয়। আর আপনি যদি মনে করেন যে এই নেগেটিভ পোর্শনটা বা ডাক্তার যদি মনে করে নেগেটিভ পোর্শনটা উল্টা আমার প্রবলেম ক্রিয়েট করবে, তখন আসলে যেটা করা হয় তখন মনোপালসটা ইউজ করা হয়। তো এখানের মধ্যে মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনি যদি একটু দেখেন সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা কি পরিমাণ স্টোর এনার্জি করতে পারতেছে সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন এখানে এনার্জিটা ডিসিপেট করবেন তখন আপনার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ কারেন্ট আপনাকে আসলে হ্যান্ডেল করতে হচ্ছে। তো কি ক্যাপাসিটর আপনি চুজ করবেন বা আপনার এনার্জি স্টোরেজ ডিভাইসটা কি হবে সেটা ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করে সেটা কিন্তু আমরা জানি সূত্র দিয়ে, U = ½ CV²। তো এই সূত্র থেকে আমরা আসলে কতটুক এনার্জি আমার আসলে দরকার আউটপুটে এবং ক্যাপাসিটর কতটুকু এনার্জি আসলে স্টোর করতে পারতেছে সেভাবে ক্যালকুলেট করে আমরা আসলে সিস্টেম সেট করতে পারি। তার মানে আমাদের ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি খুবই স্ট্রং ক্যাপাসিটর হতে হবে, যেটা আসলে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আসলে কি করতে পারবে, ডিসিপেট করতে পারবে। এবং এই যে আমরা কিছুক্ষণ আগে লন বললাম, লনের মধ্যে আমাদের যে ইন্ডাক্টর ছিল সেই ইন্ডাক্টরটাকে আমরা যদি রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে দেই তাহলে আসলে যেটা হবে ওখানে কোনো নেগেটিভ পোর্শন আউটপুটে থাকবে না। তাহলে আমরা আউটপুটটা কি পাবো, আউটপুটটা শুধুমাত্র পজিটিভ পাবো। তাহলে দেখেন ম্যাগনিটিউডটা কিন্তু আগের মধ্যে 20 অ্যাম্পিয়ার থাকতেছে কারেন্ট এবং ভোল্টেজটাও কিন্তু 3 কিলো ভোল্ট থাকতেছে। জাস্ট লনের ক্ষেত্রে কি ছিল যদি একটু একটু দেখাই, লনের ক্ষেত্রে এখানের মধ্যে 5 এর পর বাকি 5 নেগেটিভ ছিল, কিন্তু এখানের মধ্যে কি হবে এই নেগেটিভ পোর্শনটা বেসিক্যালি থাকবে
10 মিলি সেকেন্ড পর্যন্ত আমরা কি পাবো, আমরা আমরা আউটপুটটা পাবো। তো এই যে আউটপুটটা পাবো, যদি আপনি বলেন যে আমার নেগেটিভ পোর্শনের কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ঠিক হবে না, উল্টা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে যাবে, ডাক্তার যদি এটা মনে করে, তখন আসলে ডাক্তার যেটা ইউজ করতে পারে সেটা হচ্ছে মনোপালস কনসেপ্টটা ইউজ করতে পারে। কেউ বললো যে না, আমার যে ডিভাইসটা আছে বা আমার যে ক্যাপাসিটিটা, আমার যে ক্যাপাসিটার আছে সেটার মধ্যে আমি এত ভোল্টেজ আসলে স্টোর করতে পারতেছি না, তাহলে আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি বেশি ভোল্টেজ এটার মধ্যে স্টোর করতে পারবো না, তাহলে আমি এটার মধ্যে 3 কিলো ভোল্ট আনতে পারবো না, আমার এখানের মধ্যে ভোল্টেজ আনার ক্যাপাসিটিটা কম। তাহলে আপনি যদি ভোল্টেজ কম আনতে পারেন, কথা কথা আপনি যদি 1.2 কিলো ভোল্ট আনতে পারেন, এফোর্ড করতে পারেন, তাহলে আপনি কি করতে পারেন, আপনার এনার্জিটা ঠিক রেখে আপনি কি করতে পারেন, আপনি ভোল্টেজটাকে কমায় দিলেন, আপনি কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখলেন, টাইমটাকে বাড়ায় দিলেন। তো এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা ইউজ করে যে ডিফিব্রিলেটরটা কাজ করে এটা হচ্ছে টেপার ডিলে এবং ট্রাপেজয়েডাল। টেপার ডিলের ক্ষেত্রে আউটপুটটা একটু দেখতে পাচ্ছেন পজিটিভ, কিন্তু এখানের মধ্যে একটু ফ্ল্যাকচুয়েশন থাকে এবং টাইম ডিউরেশনটা 50 মিলি সেকেন্ডের মতো হয়। বিভিন্ন রকম সার্কিট দিয়ে এটা ডিজাইন করা যায়, তো আমরা এই সার্কিটটা ডিসকাস করলাম না। কিন্তু এখানের মধ্যে বেসিক্যালি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন এখানের মধ্যে টোটাল এনার্জিটা আসলে করতে আসবে এরিয়া আন্ডার দ্য কার্ভ। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা করি, তাহলে আমার টাইম আর এখানের মধ্যে আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট টোটালটা মিলে আমরা আসলে আমাদের কতটুকু এনার্জি আসলে ডিসিপেট হচ্ছে সেটা এখানে পেয়ে যাবো। তো এনার্জি কিন্তু আগেরটাও সেম থাকবে, যেহেতু টাইমটা বেড়ে গেছে। আর আমি যদি ভোল্টেজটা আপনি বলেন যে না, আমার কিলো ভোল্ট রেঞ্জে এফোর্ড করার ক্ষমতা নেই, আমি এখানে হাইস্ট 800 ভোল্টের মতো ভোল্টেজ আনতে পারি, আপনি যদি 800 ভোল্টের মতো ভোল্টেজ এখানে আনতে পারেন, এফোর্ড করতে পারেন, তাহলে আপনার যেটা হবে, আপনি 800 ভোল্টেজের ভোল্টেজ আনলেন এবং সেটার জন্য আপনার অবশ্যই এনার্জিটা যদি আপনার বাড়াইতে হয়, আপনাকে কি করতে হবে, কি ভোল্টেজ কমায় দিলেন, তাহলে টাইমটা কি করতে হবে, বাড়া দিতে হবে। এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটার উপর বেস করে বেসিক্যালি যে ডিফিব্রিলেটর কাজ করে সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল ডিফিব্রিলেটর। এবং ট্রাপিজয়েডাল ডিফিব্রিলেটরের ক্ষেত্রে টাইমটা বেসিক্যালি বাড়ায় দিয়ে আমরা কি করতে পারি, আমাদের এনার্জি যেটা দরকার ডিসিপেট করা সেটা কিন্তু ফিক্স রাখতে পারি। তো এভাবে করে আপনার সিস্টেমের উপর বেস করে বা আপনার কনফিগারেশনের উপর বেস করে আপনি কতটুকু ভোল্টেজ দিতে পারছেন এটার উপর বেস করে ডিফারেন্ট টাইপ অফ ডিফিব্রিলেটর ইউজ করা হয়। আচ্ছা, আপনি যে ডিফিব্রিলেটরটা ইউজ করবেন এটার মধ্যে যে ইলেকট্রোডটা থাকবে, ইলেকট্রোডও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। যেমন স্পুন শেপ ইলেকট্রোড আছে যেটা আপনার হার্টের মধ্যে ডিরেক্টলি কানেক্ট করে দেওয়া হয়। প্যাডেলের মতো ইলেকট্রোড আছে যেগুলো আপনার নর্মালি আমরা দেখি প্যাডেল এবং হচ্ছে প্যাড টাইপ, এগুলো আসলে নর্মালি আমাদের চেস্টের মধ্যে কানেক্ট করে দেওয়া হয় এবং সেটার মাধ্যমে আসলে ডিফিব্রিলেশনটা দেওয়া হয়। তো এগুলা যে আমরা যে বলি আমাদের স্পুন শেপটা, সেটা বেসিক্যালি কিরকম, সেটা হচ্ছে অনেকটা দেখতে এরকম, সেটার মধ্যে একটা এই যে সামনে ইলেকট্রোডটা আছে এটাই কিন্তু ডিরেক্টলি আমাদের হার্টের ভিতরে প্লেস থাকে এবং সেটার মাধ্যমে কিন্তু ডিফিব্রিলেশনটা হয়। আমাদের যে প্যাড টাইপ গুলো আছে, এই প্যাড টাইপ বা প্যাডেল টাইপ গুলো এগুলো আসলে দেখতে অনেকটা এরকম, যেটা সামনে একদম উপরের পাশটা ইলেকট্রোডটা থাকে, লিড ওয়্যার যায়, তো এই উপরের পোর্শনটা দিয়ে আসলে ইলেকট্রিক শকটা আসলে দেওয়া হয়। তো আর প্যাড ইলেকট্রোডটা কিরকম, প্যাড ইলেকট্রোডে এরকম দুইটা প্যাড থাকে, এই প্যাড গুলার মাধ্যমে আসলে চেস্টের মধ্যে এটা কানেক্ট করে ইলেকট্রিক শকটা দেওয়া হয়। এটা কিভাবে কানেক্ট করা হয়, মানে ছবিটা দেখে ভয়ঙ্কর ছবি, কিন্তু বেসিক্যালি এটা এইভাবেই দেওয়া হয়। সেটা হচ্ছে এখানে মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুইটা পোর্শন কানেক্ট করে দেওয়া হয়, রেড হচ্ছে পজিটিভ আর আমাদের যে নেগেটিভটা আছে সেটা এখানে হোয়াইট দিয়ে কানেক্ট করে দেওয়া হয়। তো রেড আর হোয়াইটটাকে এমন ভাবে কানেক্ট করা হয় যেন এটার মধ্যে দিয়ে হার্টের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করে। এবং এই যে কারেন্টটা ফ্লো করে কনসেপ্টটা আসলে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দেখেন, আপনি যখন এখানের মধ্যে দিয়ে একটা দুটো ইলেকট্রোড এখানে কানেক্ট করে দিলেন, তো এই ইলেকট্রোড গুলোর মধ্যে দিয়ে বেসিক্যালি একটা কারেন্ট ফ্লো করবে। আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভ দিকে যে কারেন্টটা যায়, তো কারেন্টটা যখনই এদিকের মধ্যে যাবে তখন বেসিক্যালি কি হবে, আমার ইলেকট্রোডের প্লেসমেন্টের উপর কারেন্টের ডিরেকশন কন্ট্রোল হচ্ছে। তো কারেন্টটা যখন এই ডিরেকশনে যাবে, হার্টের মধ্যে দিয়ে যদি কারেন্টটা যাচ্ছে, তাহলে হার্টের মধ্যে তখন বেসিক্যালি ফিব্রিলেশন যদি হয়ে থাকে সেখান থেকে ডিফিব্রিলেশন হয়ে যেতে পারবে। তো এই যে আমরা এখানের মধ্যে হার্টের মধ্যে দিয়ে কারেন্টটা এখন আপনি কোন ডিরেকশনে ফ্লো করবেন সেটার উপর বেস করেন আপনি কানেকশনটা। নর্মালি আমি তো দেখাইলামই আমাদের রাইট সাইডে আসলে হোয়াইটটা আর লেফট সাইডে এটা দিয়ে আসলে দেওয়া হয়। তার মানে ইলেকট্রন যখন প্লেস করা হবে তখনই আসলে আপনার হার্টের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে। এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে হার্টের মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করা। কিন্তু হার্টের মধ্যে দিয়ে কারেন্টটাকে ফ্লো করতে গিয়ে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কারো বডিতে যদি পেস মেকার থাকে, পেস মেকার তো ইটসেলফ একটা কি ইলেকট্রিক্যাল ডিভাইস, ঠিক না? আপনি হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট দিয়ে দিলেন, তখন ইন্টারনাল পেস থাকলে এটা কিন্তু আরো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যেতে পারে, রিস্ক হয়ে যেতে পারে, পেস মেকার কাজ করা বন্ধ করে যেতে পারে।
তো সেটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আপনি স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছেন, তো স্ক্রিনের মধ্যে বার্ন হতে পারে, সেই জন্য ডিফারেন্ট টাইপ অফ জেল ইউজ করা হয় যাতে স্ক্রিনে বার্নটা অ্যাকচুয়ালি না হয়। তাও আসলে স্ক্রিনে বার্ন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আসলে এটা অ্যাভয়েড করা যায় না। কিন্তু আসলে ডেথের থেকে বেটার তো সবকিছু, কিন্তু এখনকার টেকনোলজিতে আসলে স্ক্রিন বার্নটা অনেক কমানো যায়। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি লং টাইপের ইউজ করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনকে ঠিক করতে গিয়ে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে হয়ে যেতেছে, এবং অনেক ক্ষেত্রে এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টের কারণে আমাদের ব্লাডের মধ্যে ক্লটিং এর মতো প্রবলেম আসলে অনেক সময় ক্রিয়েট হয়। ওকে, তো এই যে জিনিসটা আমরা ডিসকাস করলাম, তার মানে প্রত্যেকটা কাজে যখন আপনি ইউজ করবেন তখন এটার অ্যাসোসিয়েটেড কিছু রিস্ক তো আসলে থাকবেই। তো এটা অ্যাসোসিয়েটেড রিস্ক আসলে আছে। তো এই সেই রিস্ক গুলাই হচ্ছে এগুলা। আর এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে যখন একটা সার্কিট দেখলাম, তখন আমরা এখানে একটা এনার্জি স্টোরেজ ডিভাইস দেখছিলাম, এখানের মধ্যে একটা ক্যাপাসিটর দেখছি, এখানে আরেকটা পয়েন্ট ছিল যেটার মধ্যে ইন্ডাক্টর অর রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে প্যাড দেওয়া হয়েছে, ঠিক না? এই যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটার মধ্যে এটাই হচ্ছে আসলে বেসিক কনস্ট্রাকশন বা আমাদের ডিফিব্রিলেটর। এটার মাধ্যমে আমরা আসলে ডিফিব্রিলেটরটাকে কাজ করাতে পারি। এখন আমার কতটুকু ক্যাপাসিটরের ক্যাপাসিটি আছে এটার উপর বেস করে আমাদের এই যে ভোল্টেজটা আছে সেটা আমরা সেট করবো স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে। তো আমার যদি এটা হায়ার লেভেলে ভোল্টেজ করা যায়, তাহলে আমরা এখানে এই যে ভেরিয়েবল ট্রান্সফরমারটা আছে, সেই ভেরিয়েবল ট্রান্সফরমার থেকে কত ভোল্টেজ আমি ক্যাপাসিটর দেবো সেটা কন্ট্রোল করতে পারবো। তাহলে আমার লেফট সাইডটা কন্ট্রোল। আচ্ছা, এবার রাইট সাইডটা হচ্ছে আমি যখন এটাকে দিব তখন এটা ডিসচার্জ হবে, আপনার বডি দিয়ে চলে যাবে। তাহলে দেখেন আপনার বডি দিয়ে যখন কারেন্টটা যাবে তখন এনার্জি স্টোরেজ ডিভাইস বা ক্যাপাসিটরটা কি হবে, ডিসচার্জ করে ফেললো, ক্যাপাসিটরের মধ্যে আর কোনো ভোল্টেজ নাই। তাহলে এটার মধ্যে আবার ভোল্টেজ আনার জন্য আপনাকে কি করতে হবে, আবার এটাকে চার্জে দিতে হবে। আবার চার্জ হয়ে গেল, তারপর আপনি আবার এটাকে ডিসচার্জ করতে যাচ্ছেন, তাহলে আপনি আবার কি করবেন, এটা এখানে কানেক্ট করে দেবেন, ডিসচার্জ করবেন। তাহলে দেখেন এই যে আমি প্রসেসটা বললাম, এটা আসলে অনেকটা কি ম্যানুয়াল প্রসেস না? আপনি হাত দিয়ে একবার 1 নম্বর পয়েন্টে সুইচ দিবেন, চার্জ হবে, যখন দেখবেন চার্জ এসে তারপর সুইচটাকে আবার 2 নম্বরে ঘুরাবেন, ক্যাপাসিটি ডিসচার্জ মোডে চলে গেল, এবার আপনি চেস্টে কানেক্ট করে দিন। আচ্ছা, এই প্রসেসটা কিন্তু অনেক ক্ষেত্রে অটোমেটিকও করা যায়। অটোমেটিক মানে কি, অটোমেটিকলি সে চার্জিং ডিসচার্জিং সুইচিংটা করবে। তার মানে সে অটোমেটিকলি চার্জিং ডিসচার্জিং সুইচিংটা করবে। এটা কিন্তু আপনি করতে পারেন। কিভাবে আপনি করতে পারেন, এটা করার অনেক টেকনিক আছে। সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে আপনি যদি ক্যাপাসিটর অ্যাক্রসে আপনার ডিজায়ার্ড ভোল্টেজটা জানেন, যে আমি এত ভোল্টেজ এটার মধ্যে চাচ্ছি, ওকে, এটার মধ্যে আমি কত ভোল্টেজ চাচ্ছি সেটা যদি আপনি জানেন, আপনি কি করবেন, আপনি দুইটা হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইডার করে আপনি কি করতে পারেন, এখানে রেজিস্ট্যান্স এখানে আরেকটা রেজিস্ট্যান্স দুইটা দিয়ে এখানে এটাকে ভোল্টেজটাকে কম করে ফেলতে পারেন। ভোল্টেজটাকে যদি কম করেন তাহলে দেখেন এটা যদি কম ভোল্টেজ হয়, এবার এটাকে যদি আমি একটা অপএম এর মধ্যে কানেক্ট করি, অপএম এর মাইনাসের মধ্যে মনে করেন এই পয়েন্টটা কানেক্ট করলাম, আর প্লাসের মধ্যে আমাদের যে ডিজায়ার্ড ভোল্টেজটা দরকার সেটাকে কানেক্ট করলাম। ওকে, তাহলে দেখেন যখন আমার এখানের ভোল্টেজটা আমার ডিজায়ার্ড ভোল্টেজ বা আমার রেফারেন্স ভোল্টেজের সমান হবে, তাহলে অপএম থেকে কোনো সিগন্যাল যাবে না। ওকে, কিন্তু যদি এখানের ভোল্টেজটা আমার এই ক্যাপাসিটি অ্যাক্রসের ভোল্টেজটা আমার ডিজায়ার্ড ভোল্টেজের থেকে কম হয়, তাহলে কে বড় হয়ে যাবে, প্লাস পি বড় হয়ে যাবে, তাহলে আউটপুটে কি হবে, ওয়ান সিগন্যাল যাবে। ওয়ান সিগন্যাল যাওয়া মানে কি, আউটপুটে কি হায়ার ভোল্টেজ যাবে। আমরা জানি যে প্লাস যদি মাইনাসের থেকে বড় হয়ে যায় আউটপুটে কি হয়, পজিটিভ ভি স্যাচুরেশন যায়। পজিটিভ ভি স্যাচুরেশন মানে আমি বলতে পারি ডিজিটাল ইলেকট্রনিক্স এটা ওয়ান ভ্যালু যাবে। তাহলে যদি এখানে ওয়ান ভ্যালু যায়, তাহলে আপনি বলতে পারতেছেন যে এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এটার মধ্যে ভোল্টেজটা আমার ডিজায়ার্ড থেকে কম হয়েছে, তার মানে ক্যাপাসিটর এখন কি হওয়া উচিত, চার্জ হওয়া উচিত। যখনই এখানের মধ্যে থেকে ওয়ান সিগন্যালটা যাবে, আপনি যদি একটা কন্ট্রোল সার্কিট এখানে ইউজ করেন, সুইচটা কোথায় চলে যাবে, ক্যাপাসিটর চার্জে চলে যাবে। আবার এটা যখন ক্যাপাসিটর চার্জে চলে যাওয়ার পর ক্যাপাসিটি যখন ডিজায়ার্ড চার্জে পৌঁছা যাবে, তখন এখানে কি আসবে, জিরো আসবে। জিরো মানে কি, আমার এখানের মধ্যে আর চার্জ করার দরকার নেই, তাহলে সে তখন আবার কোথায় চলে যাবে, ডিসচার্জিং অপারেশনে চলে যাবে। সবাই কি বুঝতেছেন, ডিসচার্জিং এ চলে গিয়ে ডিসচার্জ হয়ে গেল, ডিসচার্জ হয়ে গিয়ে এখানে যদি আমার যেই ভোল্টেজ দরকার তার থেকে কম ভোল্টেজ এসে গেল, তাহলে সে আবার কি হবে, সে আবার চার্জিং এ চলে যাবে। তাহলে মানে ব্যাপারটা দেখেন, এটা ব্যাপারটা আসলে এরকম, ক্যাপাসিটর চার্জ আপনি করলেন, মনে করেন ক্যাপাসিটর চার্জ করলেন, এরপর যখনই ডিসচার্জ মনে হবে সেটা স্পাইক করে ডিসচার্জ হবে, কারণ আপনার হার্টের মধ্যে দিয়ে চলে গেছে, খুব কুইক অ্যামাউন্ট অফ টাইম এসে ডিসচার্জ করে ফেলবে। আবার আপনি যখনই এটা ডিসচার্জ হয়ে গেল, আপনার ভ্যালু কি গেল, কন্ট্রোল সার্কিটের ভ্যালু কি হবে,
1। তারপর ক্যাপাসিটর আবার চার্জ, চার্জ হয়ে যখনই সে জিরো হবে, জিরো মানে আপনার বেসিক্যালি জিরো হবে। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে আপনার সে এখন পুরোপুরি চার্জ হয়ে গেছে। জিরো হওয়ার সাথে সাথে আমার চার্জিং বা ডিসচার্জিং এ যাবে, আবার ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে যাওয়ার সাথে সাথে আবার 1, আবার চার্জ হওয়ার শুরু করবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছেন? এরকম একটা কন্ট্রোল সার্কিট ইউজ করে আপনি আসলে কি করতে পারেন, আপনি এই চার্জিং ডিসচার্জিংটা অটোমেটিকলি কন্ট্রোল করতে পারেন। তো এই ধরনের এক্সটার্নাল যে ডিফিব্রিলেটর গুলো আছে সেখানের মধ্যে এরকম অটোমেটিক ফাংশনটা আসলে অনেক ক্ষেত্রেই থাকে, এবং এই অটোমেটিক ফাংশনটা অনেক ভাবে করা যায়। আমি একটা সহজ টেকনিক বললাম যে আমি একটা ইলেকট্রনিক্স কম্পারেটর দিয়ে করে ফেলতে পারি, যেখানে মধ্যে আমি অনেক বড় রেজিস্ট্যান্স দিলাম, দুইটা বড় বড় রেজিস্ট্যান্স দিলাম, যাতে আমি ভোল্টেজ ডিভাইড করে আমি আমার রেফারেন্স ভোল্টেজ থেকে নিয়ে আসতে পারি। এটা তো কিলো ভোল্ট, ঠিক না? এটা তো কিলো ভোল্ট রেঞ্জে। আর আমরা যে অপেম নিয়ে কাজ করবো এটা তো ভোল্ট রেঞ্জে। মনে করেন আমি এটাকে একটা সাফিসিয়েন্ট লেভেল আমার জন্য ভোল্টে আপনি 10 ভোল্ট। তো এই যে যে রেশিওটার মাধ্যমে আমি মনে করেন এখানে চাচ্ছি 10 কিলো ভোল্ট, আর এখানে আমি কম 10 ভোল্টের সাথে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? 1/1000 করতে হবে, ঠিক না? ঠিক আছে, তো 1/1000 করতে হবে। তাহলে আমার রেজিস্ট্যান্স দুইটা রেশিও তখন 1/1000 করে আমরা কি করব, এটাকে ভাগ করে নেবো, যে যেন এখানের মধ্যে 10 কিলো ভোল্টের জন্য আমি 10 ভোল্ট পাই। ওকে, এভাবে করে আমাকে ভাগ করে আসলে জিনিসটা করতে হবে। কেন আমি এটাকে ছোট করতে যাচ্ছি? কারণ হচ্ছে আমি যদি এটাকে কম্পারিজন করতে চাই, কোনো রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পারিজন করতে চাই, সেই ভোল্টেজটা কিন্তু অপেম আসলে খুব কম ভোল্টেজ ডিল করতে পারে। তো আমরা যদি অপেম দিয়ে কাজটা করি, খুব কম ভোল্টেজ আনার জন্য আমাকে এই ভোল্টেজটাকে, এখানকার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে তারপর কাজটা করতে হবে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে কন্ট্রোল সার্কিট আছে, এই কন্ট্রোল সার্কিটটা কিন্তু অনেক ক্ষেত্রে অটোমেটিক হয়। আর পুরো সার্কিটটা যদি অটোমেটিক করতে চান, বা আমাদের যে ইমপ্ল্যান্টেড আছে সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রে এই চার্জিং ডিসচার্জিং তো বেসিক্যালি অটোমেটিকলি হচ্ছে, সাথে কিন্তু আউটপুটের সাথে কি কানেক্টেড থাকে, আমাদের হার্ট রেটটাকে ডিটেক্ট করা হয়। তার মানে আমরা হার্ট রেটটাকে অলওয়েজ ডিটেক্ট করা হয়, দেখা হয় হার্টটা কি ঠিক মতো ছন্দে যাচ্ছে নাকি। যখন দেখা যায় রিদম হারায় ফেলছে, নো রিদম, যখন দেখেন তখনই এখানের মধ্যে ডিসচার্জ করে বা এখানের মধ্যে পালসটা জেনারেট। তো এক্সটার্নাল ক্ষেত্রে তো হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ভোল্টেজ দিয়ে দেওয়া হয়, তবে ইন্টারনাল ক্ষেত্রে কারেন্ট ভ্যালু ভোল্টেজ জেনারেটরটা কম করে ডিপেন্ডিং আপন সিচুয়েশন ওইটা আসলে প্লেস করা হয়। এবং এটা অ্যাকচুয়ালি এই ডিভাইসটা আসলে আমরা বলতে পারি আমাদের এদিকে একটা বিশাল অ্যাচিভমেন্ট, যেটা আসলে যেটা করতেছে আমাদের যে কার্ডিয়াক ডেথটা ছিল ইরেগুলার হার্টবিটের কারণে, সেই কার্ডিয়াক ডেথটাকে কিন্তু এই ধরনের ডিভাইস, প্ল্যান্টেড ডিভাইস গুলা, ইমপ্ল্যান্টেড ডিভাইস গুলো অনেক ক্ষেত্রেই আপনার ডেথ রেটটা কমাই দিচ্ছে। এটা কিন্তু একটা মাইলস্টোন, এবং এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিভাইস। এবং কমনলি দেখবেন যে এই ডিভাইসটা অনেক ক্ষেত্রেই প্লেস করা হচ্ছে আইসিটি। তো আপনি দেখলে বুঝবেন আইসিটি মানে হচ্ছে এটা আসলে কি করতেছে, হার্টের নর্মাল রিদম পেশেন্টের ক্ষেত্রে নাই, সেই নর্মাল রিদমটা আনার, ওই কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি দেখেন পেসমেকার, সেক্ষেত্রে কি বুঝবেন, সেক্ষেত্রে বুঝবেন এটা রিদমের ব্যাপার না, তার হার্টটা বেসিক্যালি স্লো রেট দিতে, তার হার্টের মধ্যে অনেক পালস অ্যাবসেন্ট আছে, কোনো কারণে ব্লক বা কোনো কারণে অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্ট পালস ইউজ করা হচ্ছে এখানে। কিন্তু রিদমে যদি সন্দেহ হয় পেসমেকার বেসিক্যালি কিছুই করতে পারবে না, কারণ যে বিভিন্ন ডিভাইস কিন্তু আসলে আর ডিটেক্ট করে, পি ডিটেক্ট করে, কিন্তু আর পি ঠিক আছে, কিন্তু তার রিদমই হারাই গেছে। রিদমের জন্য বেসিক্যালি ফিক্স করতে পারবে না। রিদম নষ্ট হয়ে গেলে তখন বেসিক্যালি যাকে কাজ করতে হয় সেটাকে, সেটা হচ্ছে ডিফিব্রিলেটর। এই ধরনের আমাদের যে এই থেরাপি ডিভাইস গুলো আছে, এই দুই ধরনের ডিভাইস বেসিক্যালি আমাদের হার্টের যে প্রবলেম গুলো আছে, সেই হার্টের প্রবলেম গুলাকে অনেকাংশে আপনার সলভ করতে পারে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? এবং এটা কিন্তু খুব কমন এবং খুব প্র্যাকটিক্যাল দুইটা জিনিস, আমরা আমাদের আশেপাশে এটা, তো এই জিনিসগুলা আসলে একটু জানা ভালো, নট ফর দিস কোর্স অনলি, এটা আসলে আমাদের নিজেদের আশেপাশে যেহেতু আমাদের নলেজের জন্য বা নিজেদের জানার জন্য কেন কোনটা ইউজ করা হচ্ছে সেটার জন্য কিন্তু আসলে খুবই দরকার। তো কোয়েশ্চেন থাকে, তাহলে আমার কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি আপনাদের কোয়েশ্চেন করতেছি, কোয়েশ্চেন গুলো করলে অ্যান্সারটা কি করবে, আপনাদের যে চ্যাট আছে সেটা চ্যাটের মাধ্যমে আমাকে পাঠিয়ে দিতে। সেটা হচ্ছে ডিফিব্রিলেটর
which type of patient use করা হয়? And AC defibrillator এটার মেইন, এই দুইটা অ্যান্সার আমাকে কুইক এখনই চ্যাটের মধ্যে পাঠিয়ে দেন। আপনাদের সময় হচ্ছে 2 মিনিট। 2 মিনিট টাইম, বেশি বড় লিখবেন না, টু দা পয়েন্ট অ্যান্সার লিখে চ্যাটের মাধ্যমে পাঠিয়ে দেন। আপনারা সবাই একটু অ্যাটেন্ডেন্সে যান আমাদের ক্লাসরুমে, সেই অ্যাটেন্ডেন্সে গিয়ে আপনাদের আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন, আপনাদের যে ইনফরমেশন সেটা একটু ফিল আপ করুন। দুইটা কোশ্চেন, কোন টাইপের ডিফিব্রিলেটর ইউজ করতে হয়, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এসি ডিফিব্রিলেটর ইউজ করার মেইন প্রবলেমটা কি। সময় হচ্ছে 2 মিনিট। চলে 1 মিনিট আছে, আমি কিন্তু এরপর চ্যাটটা ডিসেবল করে দেবো এবং অ্যান্সারটা বলে দেবো। যারা অ্যান্সার দেন নাই খুব কুইক অ্যান্সারটা দিয়ে দেন, কারণ আমি চ্যাটটা কিন্তু ডিসেবল করে দেবো। বড় কিছু লেখার দরকার নেই, টু দা পয়েন্ট অ্যান্সার। আচ্ছা, আপনাদের টাইম শেষ, অ্যান্সার দেন নাই কেউ কি পারতেন কিন্তু অ্যান্সার দেন নাই? আচ্ছা, তাহলে আমি চ্যাটটা ডিসেবল করে দেই, কেউ যেহেতু এরকম নাই আমি ডিসেবল করে দিচ্ছি, দিলাম। তাহলে অ্যান্সার কি, কোন টাইপ অফ পেশেন্টের ডিফিব্রিলেটর ইউজ করতে হয়? যাদের ফিব্রিলেশন আছে, যাদের ফিব্রিলেশন বা যাদের হার্ট রিদম হারা গেছে। আর এসি ডিফিব্রিলেটর মেইন প্রবলেম কি, মেইন হচ্ছে অনেক এবং অনেক ক্ষেত্রে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ক্রিয়েট হয়, নেগেটিভ নেগেটিভ। তো এটাই হচ্ছে। হ্যাঁ প্লিজ। স্যার আমার একটা পেসমেকার রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। আমাদের যে পেসমেকারের ব্যাটারি স্যার, আমাদের বডিতে স্যার অনেক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে স্যার, আমরা কি স্যার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে পেসমেকারের ব্যাটারিকে চার্জ করতে পারি? আচ্ছা আচ্ছা, এটা একটা খুবই ভালো এবং এটা খুবই আসলে অনেকে কাজও করে, যে আমাদের বডি যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসলে এগুলাকে আমি কিভাবে করে আমি কি পেসমেকার করতে পারি। এখানে একটা হচ্ছে আমাদের বডিতে যে ইলেকট্রিক অ্যাক্টিভিটি গুলো আছে এগুলা কিন্তু অনেক ছোট ভোল্টেজ এবং খুব লো পাওয়ারের কাজ করে, খুবই কম পাওয়ারের। কিন্তু আমাদের পেসমেকার যেটা সেটা কিন্তু আবার বেসিক্যালি কনস্ট্যান্ট পালস দিতে হবে, তো এটার পাওয়ারটা লিটল বিট বেশি বেশি আর কি, মানে লিটল বিট বেশি। যেমন আপনি যদি চিন্তা করেন যে একটি স্টিমুলেশন দেওয়ার জন্য যে এনার্জি দরকার, এখান থেকে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে এক্সপোনেনশিয়াল জেনারেশনে তার থেকে কম এনার্জি দরকার। তো এটা করা সম্ভব না এটা আমরা বলবো না, কিন্তু এটা করতে গেলে একটা গুড অ্যামাউন্ট অফ রিসার্চ দরকার, যেটা নিয়ে অনেকে এটা কাজ করে। যেমন আপনারা অনেকে হয়তো বা দেখেন অটোমোলেটিক সেলকে দিয়ে আপনার যখন মানুষ হাঁটতেছে রোড সাইডে, সেই ম্যাট থেকে ইলেকট্রিসিটি জেনারেশন বা ব্যাটারি চার্জ, এই ধরনের কনসেপ্ট যেমন চলতেছে, সেম ভাবে এই কনসেপ্ট গুলা নিয়েও কিন্তু রিসার্চ হচ্ছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ওখানে যে এনার্জিটা ক্রিয়েট হচ্ছে বা যেখানে যে এনার্জিটা নিয়ে ডিল করা হচ্ছে, সেই এনার্জিটা কি কোয়াইট সাফিসিয়েন্ট এনাফ টু আপনার ডিল করতে, এই ব্যাপারটাই আসলে এখানে থেকে যায়। আসলে কনক্রিট আপনি বলতে পারবেন না যে এটা যাবেই, আবার আমরা বলতে পারবো না এটা করা যাবে না। এখানেই হচ্ছে আসলে মেডিকেল সায়েন্স সবচেয়ে বড় ব্যাপারটা। হয়তো বা ইনশাল্লাহ এরকমই হয়েছে যে আপনি দেখবেন কোন রকম এক্সটার্নাল ব্যাটারি লাগতেছে না, আপনার বডির এনার্জি গুলাকে সেখানে ইউজ করা, তখন যে সার্কিটটা থাকবে সেটা হচ্ছে মেইনলি যে আপনার বডির ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আছে বা আয়নের ব্যাপারগুলো আছে সেগুলোকে নিয়ে এনার্জিটা করবে। একটা রিস্কও থাকবে। আপনারা হয়তো অনেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের শুনছেন, আমি জানি না আপনারা শুনছেন নাকি, কথার কথায় এসে গেল, আপনারা জানেন নাকি আমি জানি না। আমরা যে বিভিন্ন রকম লবণ টবণ খাই এগুলোর মধ্যে কিন্তু আয়ন আছে, ঠিক না? তো অনেক সময় মানুষের মাথাটা ঘুরে গেলে এরকম আয়ন মানে মাথা যেটা হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে,
তখন এরকম লবণ লবণ খেয়ে বা বিভিন্ন কারণে আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সটা করতে হয়। তো আপনি আয়রন যদি নিয়ে এখানে আপনি অন্য কাজ করতে যান, অনেক ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আসলে রিসার্চের ব্যাপার, আমরা ডিরেক্টলি বলতে পারবো না এখনকার টেকনোলজি করা হচ্ছে না। বুঝতে পারছেন? স্যার ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনারা ক্লাস আপনারা যদি এখন ডিসাইড করেন, বুঝিয়ে সরি 9 তারিখে দিই। 9 তারিখ, 9 তারিখ মানে কি বার হচ্ছে এটা? 9 তারিখ আজকে হচ্ছে 5, 9 তারিখ সোমবার। সোমবার। আচ্ছা, তাহলে আপনাদের আজকের ক্লাস পর্যন্ত class থাকবে, আপনাদের 9 তারিখ পরে ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন তো। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম। ডিটেইলসটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিন। Recording stopped.